এই নিয়ে সপ্তমবারের মতো পাত্রপক্ষের সামনে এসে বসলাম আমি। মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সকলে আমায়। ইচ্ছে করছে এক্ষুনি না বলে দিই, কিন্তু মাথাটা ঘুরিয়ে পাশে বাবার অসহায়তার মুখটা দেখে পারলাম না কিছু বলতে। আমি অনেক চেষ্টা করলাম বাবাকে বোঝাতে, বাবা বুঝলেন না। এক প্রকার জোর করে নিজের মাথার দিব্যি দিয়ে এবার আনালে নামাই। আরও বেশি ধাক্কা খেলাম যখন জানতে পারলাম যে পাত্রের পূর্বে এক স্ত্রী ও সন্তান আছে। আমি আদিবা, বয়স ৪৫। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। স্কুল কলেজের সুন্দরী মেয়েদের লিস্টে ছিল আমার নাম। সৌন্দর্যের পাশাপাশি অত্যন্ত স্মার্টও ছিলাম আমি। এমনকি এখনও সব কিছু সাজানো গোছানো এবং পরিপাটি পেতে পছন্দ করি। কোনো কিছু নিজের মনের মতো না পেলে সব কিছু এলোমেলো করে ফেলি। সে আমার জন্য বাবা এমন পাত্র এনেছে শুনে কষ্টে আর রাগে মরে যেতে ইচ্ছে করছে আমার। পাত্রপক্ষ চলে যাবার পর সব কিছু ভাঙচুর করতে লাগলাম আমি। বাবা আমার রুমের দরজার কাছে এসে দাঁড়ালে এগিয়ে গিয়ে চিৎকার করে জানতে চাইলাম আমি কেন এমন পাত্র আসলো আমাকে দেখতে। বাবা নীরবে মাথাটা নিচু করে জবাব দিলেন আমায়, তুমি যখন স্কুল শেষে কলেজে পা রেখেছ, তোমার জন্য একটার পর একটা বিয়ের প্রস্তাব এসেছিল। তুমি বিয়ে করতে চাওনি, বলেছ তুমি সুন্দরী, হাজার হাজার ছেলে পাগল তোমার জন্য। পড়ালেখা শেষ, নিজের পায়ে দাঁড়ালে আরও ভালো প্রস্তাব আসবে তোমার জন্য। কিন্তু আমরা জানতাম আজকের এই দিনটা আসবে। তোমার মা বলতো এমন একটা দিন আসবে যেদিন কোনো প্রস্তাবই আসবে না। আজ দেখো সেই দিনটা এসেছে। তোমার মাথা চুলও পাকতে শুরু করেছে। গত 1 বছরে যতগুলো প্রস্তাব এসেছে তোমার জন্য প্রত্যেকেই ডিভোর্সি। এই ছেলেটার স্ত্রী মারা গিয়েছে, একটা ছোট মেয়ে আছে, তাই একে তোমার উপযুক্ত মনে হয়েছে আমার কাছে। বাবা হিসাবে চাইবো তুমি এই ছেলেটাকে বিয়ে করে নাও। বাবার কথা শুনে আমি পাগল হবার উপক্রম। বাবার হাত টেনে নিজের গলাটা চেপে ধরলাম আমি। আমাকে মেরে ফেলো তুমি, আমাকে তুমি কখনো ভালোবাসোনি বাবা। আজ মা বেঁচে থাকলে আমাকে ঠিক বুঝতো। আমি কি কখনো তোমায় বলেছি আমায় বিয়ে দাও? আমি সারা জীবন কুমারী থাকবো, তবুও এমন ছেলে বিয়ে করব না। কথাটা চিৎকার করে রেগে বাবাকে এক ধাক্কায় কিছুটা দূরে সরিয়ে দিলাম। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বাবার মুখের দরজার সামনে বন্ধ করে দিলাম। সারাদিন রুমের দরজা বন্ধ করে রেখেছি। ঘড়ির কাঁটায় রাত 10টা ছুঁই ছুঁই। ডিনার এনে বাবা আমাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছেন আমায়। আমি উঁচু গলায় বললাম, দরজা খুলবো না, চলে যাও এখান থেকে। কথাটা বলার পর বাবার কান্নার শব্দ এলো আমার কানে। কান্না মাখা গলা আর কণ্ঠস্বরে বলল, বাবা, আমার বয়স হয়েছে, বেশি দিন বাঁচব না আদিবা। মৃত্যুর আগে তোমাকে একটু স্বামীর সংসার নিয়ে সুখী দেখে যেতে চাই। শুনেছি তোমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়েরও বিয়ে হয়ে গেছে। আমার চিন্তা হয় তোমার জন্য, তাই তোমাকে নিয়ে ভাবি। আমাকে আর কষ্ট দিও না আদিবা, দয়া করে দরজাটা খোলো। খাবারটা খেয়ে নাও, একদিন দেখবে তোমার মায়ের মতন আমিও মরে গিয়েছি। সেদিন বুঝবে বাবা কেন এমন করছে। বাবার মুখে মারা যাবার কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুহূর্তে নিজেকে নিঃস্ব অনুভব করতে লাগলাম, যেন সব রাগ চলে গেল আমার। ভাবতে লাগলাম, সত্যি তো, বাবা আমার একমাত্র ছায়া, সে না থাকলে তখন কি হবে আমার। কিছুক্ষণ ভাবার পর ছুটে গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা নেই। খুঁজতে খুঁজতে বাবার রুমে গিয়ে দেখতে পেলাম বাবা উল্টো দিকে কাত হয়ে শুয়ে আছে। মনের ভিতর একটা ভয় কাজ করলো আমার। বাবাকে টেনে ঘুরিয়ে নিয়ে দেখতে পেলাম বাবার চোখে পানি। হাত উঁচু করে পাঞ্জাবির হাতা আর চোখের পানি মুছে উঠে বসলো বাবা। আমি বাবার পা ধরে ক্ষমা চাইলাম আমার ব্যবহারের জন্য। বললাম, আর কষ্ট দেব না তোমাকে। বাবা আমায় অনুরোধ সূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বিয়েটা করে নাও আদিবা। আমি এই মুহূর্তে বাবাকে না বলতে পারলাম না। শুধুমাত্র বাবার খুশির কথা ভেবে রাজি হয়ে গেলাম। কিছুদিনের মধ্যে বিয়েটা হলো, খুব ধুমধামভাবে হলো। এখন আমি বসে আছি বাসর ঘরে। মনে মনে ঠিক করে নিয়েছি, এমন একটা মানুষকে কিছুতেই নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া চলবে না। দরজা খোলার শব্দে উঠে দাঁড়ালাম আমি। উনি সামনে এসে দাঁড়ালেই বিছানা থেকে বালিশটা নিয়ে ছুঁড়ে মারলাম ওনার মুখের উপরে। উনি হতভম্ব হয়ে তাকালো। ক্ষিপ্ত মেজাজে বললাম আমি, আপনি জানেন ঠিক সময় বিয়ে করলে আজ আপনার থেকে 1000 গুণ স্মার্ট ছেলে আমার স্বামী হতো। কি যোগ্যতা আছে আপনার আমার মতো সুন্দরী এবং কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে পাবার? যান, বালিশ দিয়েছে, মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ুন, আমি খাটে ঘুমাচ্ছি। নিজের কথাটা শেষ করে মুখ ঘুরিয়ে বিছানায় আসলাম। গহনাগুলো খুলে খাটের এক সাইডে লাইন দিয়ে সাজিয়ে রেখে অন্য সাইডটাতে শুয়ে পড়লাম আমি। মাঝরাত, ঘুমিয়ে আছি।
ঘুমের মধ্যে কারোর মৃদু গলার কণ্ঠস্বর শুনতে পেলাম আমি, যেন আমার নাম ধরে ডাকছে কেউ। আমি হালকা চোখ মিলতেই চোখে মুখে পানির ছিট অনুভব করলাম। উঠে বসে চোখের সামনে মানুষটাকে দেখে দিলাম এক ধাক্কা। উনি ছিটকে গিয়ে নিচে পড়তে গিয়ে আমি দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলাম, কোন সাহসে আপনি আমার মুখে পানির ছিটা দিয়েছেন? আর বিছানার কাছেও এসেছেন কোন সাহসে? ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টার কাছাকাছি সময়। আমার মেজাজ আরও খারাপ হতে লাগলো। ওনার মাথা চাপড়াতে চাপড়াতে বললাম, মাথা ঠিক আছে আপনার? এত রাতে আমাকে আপনি জাগিয়েছেন? আপনি জানেন আমি রাতে ঘুমালে সকাল 10টার আগে উঠি না। আমার কথা শেষ হতে উনি আমার হাতটা ঘুরিয়ে পেছনে নিয়ে মুচড়ে ধরলেন। আমাকে দরজার দিকে ইশারা করে বললেন, ওই যে দরজাটা দেখছেন, এখান থেকে সোজা বের হয়ে আপনার বাবার বাড়িতে চলে যান। আমি হাত ছাড়াবার চেষ্টা করে ক্ষিপ্ত মেজাজে বললাম, হাত ছাড়ুন আমার, সকাল হলেই আমি চলে যাব। আপনার মতো একটা গুন্ডার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নেই। উনি আমাকে ঘুরিয়ে নিজের সামনে এনে বললেন, আয়নায় কখনো নিজেকে দেখেছেন? এত অহংকার কিসের আপনার? মাথার চুল অর্ধেক পেকে গেছে, শরীরের চামড়া ভাঁজ হতে শুরু করেছে, এরপরও বলেন আপনি সুন্দরী। আমার তো মনে হয় আপনি মাথা মোটা একটা বুড়ি। কি বলতে চান আপনি? দেখুন, আপনাকে কিছু বলার কোনো ইচ্ছা আমার নেই। আমার একটা ছোট মেয়ে আছে, 6 বছর বয়স। একমাত্র ওর কথা ভেবেই আমি এই বিয়েটা করেছি, কারণ ও আপনাকে মা হিসেবে পছন্দ করেছিল। বাহ, চমৎকার! একটা বাচ্চা মেয়ে চাইল আর আপনি বিয়ে করে নিলেন। আসল কথা বলতে বুড়ো বয়সে আপনার বিয়ে করার শখ জেগেছিল, তাই আপনি বিয়ে করেছেন। এখন জানতো, আমাকে ঘুমোতে দিন। অসহ্য লাগছে আপনার কথাগুলো। আপনি কিন্তু বেশি বলছেন। আর কি বলেছিলেন যেন আমাকে? মেঝেতে ঘুমাতে? আমার ঘরে আমি কেন মেঝেতে ঘুমাবো? বেশ করেছি বলেছি। বিয়ে কেন করেছেন আমাকে? আপনি রাজি না হলে এই বিয়েটা তো হতোই না। বিয়ের আগে না বলে দিতে পারেননি? হ্যাঁ বলতাম। যদি জানতাম আপনি এত অসভ্য, তাহলে কিছুতেই আপনাকে বিয়ে করাতাম না আমি। কি বললেন আপনি? আমি অসভ্য? আপনি কি, হ্যাঁ, একটা আনস্মার্ট ঝগড়ুটে গিয়েও ভূত কোথাকার। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার মতন একটা সুন্দর মেয়ের আপনার সাথে বিয়ে হয়েছে। এভাবে কথা কাটাকাটি আর ঝগড়া করে সারাটা রাত পার করে দিলাম। একই তো বিয়ের এমন ভারী সাজ, তার উপর আর সারাটা দিন ভিড়ভাট্টার মধ্যে ক্লান্ত শরীর। রাতে ঘুমও পড়তে পারছিলাম না। সকাল হতেই নিজের লেহেঙ্গাটা গুছিয়ে নিলাম। রুমের দরজাটা খুলতেই চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু হয়ে গেল। আমাকে দেখেই 2-3টা মেয়ে ছুটে এলো আর আমায় জড়িয়ে ধরে বলল, কাকিমা, তুমি খুব মিষ্টি দেখতে। দেখলে মনে হয় তোমার বয়স এখনো সেই 18-19। ওদের কথা শুনে নিজের ভিতরে একটা ভাব আসলো। ঠোঁটে হাসি ফুটে বললাম, এই কথাটা তোমাদের কাকুমণির সামনে বলতে পারবে? কাল রাতে উনি বললেন আমি নাকি বুড়ি, দেখতে অসুন্দর। মেয়েগুলো একে উপরের দিকে তাকিয়ে বলল, মোটেও না, তোমাকে দেখতে এখনো সেই রাজকুমারীর মতো লাগে। ওদের কথা শুনতে আমার বেশ ভালো লাগছে। খুব অল্প কথা বলে অনেকটা মিশে গেছে ওদের সাথে। ব্রেকফাস্ট করতে টেবিলে বসে তাকিয়ে শুধু মানুষ গুনছি। 1 থেকে শুরু করে 21 পর্যন্ত এসে দেখি এদিক ওদিক তাকিয়ে দেখছি আর কেউ আছে কিনা। বাপরে, একটা যৌথ পরিবারে যে এত মানুষ হতে পারে তা এখানে না আসলে বোঝাই হতো না। যাই হোক, বৌভাতের অনুষ্ঠানটা শেষ হলেই আমি চলে যাব। এ বাড়িতে আর ফিরবো না। মনে মনে বাড়ি যাওয়ার কথা ভাবতে ভাবতে খাবার মুখে দিতে যাব, এমন সময় কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এসে পেছনের থেকে আমার চোখ দুটো টিপে ধরলো আর হেসে উঠে বলল, বলো তো আমি কে? আচমকা মেয়েটার আশা আমার চোখ টিপে ধরায় ব্যাপারটাতে আমার অস্বস্তি বোধ হতে লাগলো। আমি মেয়েটাকে মুহূর্তে ঘুরিয়ে সামনে টেনে এনে কষিয়ে গিলাম একটা চড়। গালে হাত দিয়ে মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সকলের দৃষ্টি আমার দিকে। আমি চিৎকার করে মেয়েটার আঙ্গুল উঁচিয়ে শাসন করছি। মেয়েটাকে বলছি আমি, ভদ্রতা শেখনি? তুমি কি আমাকে চেনো? কি মনে করে আমার চোখ টিপে ধরলে পেছন থেকে এসে? বেয়াদব মেয়ে দেখেছি না আমি খেতে বসছি। কথাগুলো বলে মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে খেতে বসলাম। সকলের দৃষ্টি আমার দিকে, কেউ খাচ্ছে না। আমি খাওয়া শেষ করে নিজের রুমে এলাম। বিছানায় এসে বসতে দেখলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে আর ওই বাচ্চা মেয়েটা দরজার কাছে এসে পাউরুটি হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে ওনার চোখে মুখে হাসি ফুটে উঠল। উনি ইশারায় মেয়েটাকে হাত বাড়িয়ে কাছে ডাকলেন। মেয়েটা ছুটে আসতেই কোলে তুলে নিলেন উনি। হাসানোর চেষ্টা করে বললেন মেয়েটাকে, আজকে আমার পুরীটি স্কুলে যাবে? মেয়েটা হালকা ডানে বামে মাথাটা নাড়িয়ে মুখ ফুলিয়ে বলল না। উনি মেয়েটার মতন মুখ ফুলিয়ে জানতে চাইলেন, না কেন? মেয়েটা নিশ্চুপ হয়ে রইল, কোনো উত্তর দিল না। উনি মেয়েটাকে এনে আমার সামনে দাঁড় করিয়ে হেসে উঠে বললেন, আদিবা,
এটা আমার মেয়ে। আমি ভ্রুকুচকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা চোখ মুখ ছোট করে নিচু দৃষ্টিতে দাঁত দিয়ে পাউরুটি কামড়ে ধরে আছে। আমি হাত ধরে মেয়েটাকে নিজের কাছে টেনে আনলাম। মেয়েটা ভয় কেঁপে উঠল। হাত ছেড়ে দিয়ে মুখে কথা বললাম। জানতে চাইলাম, আমি তোমার নাম কি? মেয়েটা ভয়ার্ত কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল, তুলি। বেশ, নামটা ভালো তো তুলি। সম্পর্কের দিক থেকে আমি তোমার মা, তাই তো? একটা কথা বলবো, তোমার মধ্যে কি 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 বদ অভ্যাস আছে? আমার কথার কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে রইল মেয়েটা। আমি একটা ধমক দিয়ে বললাম, চুপ করে আছো কেন বলো? চোখ ঘুরিয়ে ওনার দিকে নিয়ে বললাম, আপনার মেয়েটা খুব মিষ্টি দেখতে, অনেক আদর দিয়ে ফেলেছেন ওকে। আমি একটা সময় ছোট ছিলাম যখন বাবা মায়ের অনেক আদর পেয়েছিলাম, যার জন্য যা চেয়েছি তাই দিয়েছে আমার বাবা মা, কখনো কারো তোয়াক্কা করেনি। আর আজ প্রথমবার আমার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা হয়েছে। কেন? কারণ ঠিক সময়টাতে আমি বাবা মায়ের কথাকে গুরুত্ব দিইনি। আপনিও কিন্তু বাবা হয়ে সেই একই ভুলটাই করছেন। এত আদর দিয়েন না, আদরে বাদর তৈরি হবে আপনার মেয়ে। মেয়েকে একটু শাসনে রাখুন, দেখবেন মানুষ তৈরি হয়েছে। মানে, আপনার কথা আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। আচ্ছা বাদ দিন, আপনি অফিসে যাচ্ছিলেন না? নিশ্চিন্ত অফিসে যান, আমি আপনার মেয়েটাকে দেখব। দেখুন, আমি জানি আপনার প্রচণ্ড রাগ, আপনি অন্যরকম, কিন্তু আমার মেয়ের সাথে একদম খারাপ বিহেভ করবেন না প্লিজ। বড্ড ভালো জানে আমার মেয়ে আপনাকে। ওর নজরে নিজেকে খারাপ করবেন না, অনুরোধ রইল। আর যদি বলেন কাল রাতের কথা, আপনার বিহেভ দেখে আমার জেদ উঠে গিয়েছিল, তার জন্য আপনার সাথে ওভাবে কথা বলেছি। আমি অফিসে যাচ্ছি, প্লিজ আমার মেয়েকে কষ্ট দেবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি অফিসে যান। উনি চলে গেলে মেয়েটাকে এক ধমক দিয়ে কাছে ডাকলাম। মেয়েটা এক পা দুই পা করে কাছে আসলে টেনে বিছানায় বসালাম। আমার লাগেজটা খুলে যত রকমের মেকআপ কসমেটিক্স আছে দেখলাম। তারপর বললাম, সাজবে? মেয়েটা মাথা যায় কি না অর্থ বোঝালে দিলাম এক ধমক। তারপর মেয়েটাকে মাথা কাত করে হ্যাঁ অর্থ বোঝালো। আমি খুব সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিলাম, সাথে বললাম, চেহারা সৌন্দর্য ধরে রাখতে গেলে নিয়মিত মুখে ফেসিয়াল করতে হয়, আর শরীরের সৌন্দর্যের জন্য ডায়েট। আচ্ছা, তোমার ফেভারিট হিরোইনকে, যার অ্যাক্টিং তোমার ভালো লাগে? মেয়েটা থুতনিতে আঙুল দিয়ে একটু চিন্তা করে বলল, দীপিকা। গুড, দীপিকার মতো হতে চাও? দাঁড়াও, তোমাকে একটা চার্ট তৈরি করে দেই, সে চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া করবা। তুমি তো বাচ্চা মেয়ে, সকালে শুধু চিপস খাবা, দুপুরে পাউরুটি, আর রাতে একটা আইসক্রিম, ঠিক আছে? একদম দীপিকা হয়ে যাবা। আর শোনো, আমি যেই চার্টটা করে দিয়েছি তোমাকে, সেটা কাউকে বলবা না, তোমার বাবাকেও না। মেয়েটা আল্লাদি স্বরে বলল, এই শীতে আইসক্রিম বাবাই খেতে দেবে না? আরে দেবে দেবে, তোমার বাবাই তো তোমাকে খুব ভালোবাসে, কত মিষ্টি একটা মেয়ে তুমি। যদি না দেয় বুঝবা তোমাকে বাবাই ভালোই জানে না। আর ঠান্ডা লাগবে বোঝাতে আসলে ঘাড়ে উঠে বায়না করবা, কেমন? আচ্ছা। মেয়েটা কথা মতো দুপুরে একটা পাউরুটি খেলো, রাতে বায়না ধরল ওনার কাছে আইসক্রিম খাবে। প্রথমে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলেন উনি, তারপর যখন কিছুতেই বোঝাতে পারলেন না, তখন কুয়াশা ঘেরা রাতে ছুটল মেয়েকে নিয়ে আইসক্রিম আনতে। ঘন্টা দুই পরে ফিরলেন উনি। মেয়েটার পায়ে আর ওনার হাতে ব্যান্ডেজ করা মনে হচ্ছে। ওনার এক হাতে আইসক্রিম আর অন্য হাতে ব্যান্ডেজ। বাড়ির সকলে মিলে ঘিরে ধরলেন দুজনকে। ওদের কাছে যাওয়ার কোনো উপায় নেই আমার, তবু ভিড় ঠেলে সামনে আসলে মেয়েটা আইসক্রিমটা আমার হাতে তুলে দিয়ে এলো আর বলল, হতে চাই না আমি দীপিকা, এই আইসক্রিম খাওয়ার জন্য আজ এমন হলো। এত বায়না করলাম যে বন্ধ দোকান খোলাতে আমার বাবাই দোকানের বাড়িতে গিয়ে জাগিয়ে এনে আইসক্রিম কিনলো। তারপর আজ থেকে পচা আঙ্কেলগুলো আমার বাবাইকে ভয় দেখালো, আমার মাম্মামের দেওয়া লকেটটা নিয়ে গেল। তুমি কি বলছো এসব? হ্যাঁ, নতুন মা, এই আইসক্রিমটার জন্যই সব হয়েছে। আর খেতে চাইবো না আমি আইসক্রিম কখনো, এটার জন্য এমন হয়েছে। পচা আঙ্কেলগুলো চাকু দিয়ে বাবাইয়ের হাতে আর আমার পায়ে আঁচড় দিয়েছে, আমার জন্মদিনে মাম্মামের দেওয়া লকেটটাও নিয়ে গেছে। আমি কিছু বলবো, উনি আমাকে কিছু বলতে দিলেন না। উঠে এসে হাত ধরে টেনে আমাকে রুমে নিয়ে আসলেন। আমার লাগেজটা উঠিয়ে হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমার মেয়েটার জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম, আর আপনি আমার মেয়ের সাথে এমনটা করতে পারলেন? দীপিকা বানাতে চান আপনি? আপনি কখনোই মা হতে পারবেন না। এখনই আপনার বাবার বাড়িতে রেখে আসবো, চলুন আমার সাথে আসুন। আমার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসালেন উনি। ড্রাইভ করতে করতে রাগী দৃষ্টিতে তাকাচ্ছেন আমার দিকে বাঁকাভাবে। আর আমি শক্ত গলায় বলে উঠলাম, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিন। আমার কথাটা উনি শুনে গাড়িটা থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থেকে আমার ড্রাইভে মনোযোগ দিলেন। গাড়িটা আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে নেমে ঘুরে এসে আমার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালেন।
মেইন ডোরের দরজাটা খোলা ছিল, ভেতরের সবগুলো লাইট বন্ধ। বাবা রুমে এসে দাঁড়ালে খেয়াল করলাম বাবা ঘুম। আমাকে দূরে রেখে উনি বাবার কাছে গেলেন, বাবাকে ডাকলেন, বাবা উঠল না। মাথার কাছে একটা চিঠি লেখা দেখতে পেয়ে উঠালেন উনি। আমার সামনে সে চিঠিটা পড়তে শুরু করলেন। আদিবা মা, আমি জানি যতদিন আমি বেঁচে থাকবো তুই তোর বিবাহিত জীবনে সুখী হতে পারবি না। তোকে আমি চিনি, কিছু একটা করে চলে আসবে আমার কাছে, তাই আমি চলে যাচ্ছি, তুই তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস। চিঠিটা পড়া শেষ করে ভালো থাকা আদিবা কথাটা বলে হুড়মুড় করে চলে গেলেন উনি। রাত এখন 1:30টার কাছাকাছি সময়। বাবা নিয়ে এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। তাকে দেখতে পেলাম বাবার হাতের মুঠোয় ঘুমের ওষুধের শিশিটা। একদম স্তব্ধ হয়ে রইলাম আমি, যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আবার ভয় করছে, কারণ এই মুহূর্তে আমার সামনে বাবার লাশ। এত রাতে আমি কি করব, কাকে ডাকবো? কখনো তো কারোর সাথে মিশিনি, কোনো প্রতিবেশীদের সাথে তেমন কথা বলিনি। কোথায় যাব, কি করব, এসব ভাবতে ভাবতে বাবার দিকে অগ্রসর হলাম। বাবার কাছে এসে বসে হাত থেকে ঘুমের ওষুধের শিশি ছাড়াতে চাইলাম। বাবার হাতে আমার হাতের ছোঁয়া পড়তেই দেখতে পেলাম বাবা ঘুরে তাকিয়ে আমার দিকে। আমি এক চিৎকার দিয়ে উঠে দাঁড়াতে কারোর সাথে ধাক্কা খেলাম। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম উনি দাঁড়িয়ে আছেন, আর বাবা উঠে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার জুড়ে দিয়ে খিচে চোখ বন্ধ করে বললাম, ভূত ভূত ভূত। উনি আমার মুখটা টিপে ধরলেন। আমি থামলে বাবা আর উনি হাসতে শুরু করে দিলেন। বাবা হাসতে হাসতে বিছানা ছেড়ে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, কি কেমন লাগে? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম। বাবা মাথায় হাত রেখে বললেন, আমি না থাকলে কেমন লাগবে তোর সেটা বোঝালাম। বিয়েটা ভাঙার জন্য একটা ছোট্ট মেয়েকে কষ্ট দিলি তুই। সারাটা দিন মেয়েটা ক্ষুধা লাগলেও খাইনি, কেন জানিস? তুই খুশি হবি তার জন্য। তোর খুশির জন্য, তোর একটু মন পাবার জন্য এমনটা করেছে মেয়েটা তোর কথা রাখতে। বাচ্চারা ফেরেস্তার মতো হয় মা, ওদেরকে কষ্ট দিতে নেই, একটু মা হবার চেষ্টা করিস। তার মানে সবটা তোমাদের সাজানো নাটক ছিল? পাশ থেকে উনি বললেন, হ্যাঁ নাটক। বিয়েটা কি খারাপ পেয়েছেন আপনি? ইচ্ছে হলে বিয়ে করলেন আর 2 দিন পরে ডিভোর্স দিয়ে দিলেন। আমি আপনার মতো নই, তাই এটা আমার সাথে যায় না। আমার মেয়ে আপনাকে মা হিসেবে চেয়েছে, আর যেহেতু আমাদের বিয়েটা হয়েছে সেহেতু আপনি ওর মা। এটা আপনি যত দ্রুত সম্ভব মেনে নিতে শিখুন। আপনার কাছে আমি গেও খ্যাত জামিনে হই না কেন, আমি আপনার স্বামী। আপনার কি মনে হয় বিয়ে করে আমাকে আপনি দয়া করেছেন? এত যদি সুন্দরী হন তাহলে এতদিন কেন বিয়ে করেননি? আজ আপনি আমার স্ত্রী, সেটা মানেন আর না মানেন, সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। একটা কথা মনে রাখবেন, আপনার বিয়ে আমার সাথে হয়েছে মানে স্রষ্টার নির্দেশে হয়েছে। স্রষ্টা চেয়েছে আপনি আমার স্ত্রী হন, তাই হয়েছেন। আপনার নিয়তিতে লেখা ছিল আমার স্ত্রী হবেন, এজন্যই আপনার বিয়ে হয়নি এতদিন। এখন আমার সংসার, আমার মেয়ে, সবকিছু আপনাকে নিজের ভেবে দেখতে হবে। আর কি যেন বলছিলেন? ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়ার কথা? কখনো পাঠাবো না, কারণ সম্পর্ক বিচ্ছেদ আমি পছন্দ করি না, নিজের সাথে তো মোটেই নয়। কথাগুলো একদমই বলে নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালেন উনি। হালকা ঘাড় ঘুরে এক পাশ হয়ে আমাকে বললেন, আপনি কি যাবেন নাকি আপনাকে উঠিয়ে কোলে করে নিয়ে যাব আমি? আমি মাথাটা উপরে নিচে নাড়িয়ে হাতের ইশারায় চলুন বলে এগোলাম সামনে। উনি এসে আমার হাতটা ধরে বসলেন। আমি কৌতূহল নিয়ে ওনার দিকে তাকালে উনি বললেন, স্বামী হয়ে আমি আপনার, এখন বলবেন না আপনার হাত ধরার অধিকার আমার নেই? আমি চুপ করে আছি। উনি আমার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসালেন। গাড়ি চলছে, উনি ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে আমার দিকে চোখ নিয়ে বললেন, এরপর আর কখনো যদি আপনাকে আমার বাড়িতে গিয়ে চালাকি করতে দেখেছি তো বেঁধে ইচ্ছে মতো পিটুনি দেবো আপনাকে। কি বললেন আপনি? অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনছি, আমার গায়ে হাত তুলবেন আপনি? এত যদি স্বামীর অধিকার ফলাতে চান তাহলে স্ত্রীর গায়ে হাত তোলার কথা ভাবেন কি করে? আপনাকে সোজা রাস্তায় আনতে যা করতে হয় আমি তাই করব। হয়েছে হয়েছে, আপনি মানুষ না বুঝলেন, আপনি একটা আস্ত জঙ্গলি। এখন চোখটা একটু সামনের দিকে রেখে ড্রাইভ করুন। আপনার অসাবধানতার জন্য আমি অকালে মরতে চাই না। কিছুক্ষণ চুপ থেকে গাড়িটা যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে তখন বললেন উনি, দেখুন আমার বাড়িতে 23 জন মেম্বার, প্রত্যেকে আমরা মিলেমিশে থাকি। এমন কিছু করবেন না যেন আমার পরিবার ফাটল ধরে। কি বলতে চান আপনি? আপনার বাড়িতে গিয়ে আমি একজনের সাথে অন্যজনের ফাটল ধরাবো? তাহলে নিচ্ছেন কেন আমাকে? এখানে নামিয়ে দিয়ে যান, আমি বাবার কাছে চলে যাই। উনি নিশ্চুপ হয়ে রইলেন।
গাড়িটা এসে বাড়ির সামনে দাঁড়ালে আমি নামলেই ছুটে এসে বাচ্চা মেয়েটা আমাকে জড়িয়ে ধরল। আমাকে নিচে হতে বলে গালে একটা চুমু দিয়ে বলল, আমি জানতাম তুমি ঠিক চলে আসবে নতুন মা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি হা হয়ে আছি। এত কিছু করার পরও মেয়েটা আমাকে এত ভালোবাসে, অথচ সকালে মেয়েটার গালে চড় মারলাম আমি। দেখতে পেলাম গালটা এখনো লাল হয়ে আছে। নিজের অজান্তে আমার হাতটা মেয়েটার গালের উপর চলে গেল। আলতো করে হাতে বুলিয়ে আমি একটা চুমু এঁকে দিলাম মেয়েটার গালে। পেছনে থেকে উনি বলে উঠলেন, এটা আপনার নতুন কোনো চাল নয় তো? কথাটা শুনেই আমি উঠে দাঁড়ালাম। শুধু একটা কথা বলে হুড়মুড়িয়ে রুমে চলে আসলাম আমি। কোনো কিছুর জন্য আমি চাল দিই না, যেটা আমার মন চায় আমি সেটাই করি। কথাটা বলে রুমে এসে আলো বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ পর আলো দেখতে পেয়ে রাগী দৃষ্টিতে ঘুরে তাকালাম আমি। তারপর যেটা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না, এটা কাকে দেখছি সামনে। আমি আস্তে করে উঠে দাঁড়াতে উনি চোখে নিজের চশমাটা লাগিয়ে নিলেন। কিছু বলার ভাষা নেই আমার, একদম স্তব্ধ হয়ে আছি। উনি বলতে শুরু করলেন, ভার্সিটির প্রথম দিন কিছু সিনিয়র ভাইদের পাল্লায় পরে একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করেছিলাম। যদিও মেয়েটা সেদিন চড় মেরেছিল আমাকে, কিন্তু পরের দিন সবটা জানতে পেরে মেয়েটা নিজে আমাকে সরি বলতে এসেছিল। এমনকি আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। আমরা একই ক্লাসে একই ডিপার্টমেন্টে পড়তাম। কখনো ভাবিনি তাকে ভালোবেসে যাব। বুঝতে পারছিলাম না কিভাবে ভালোবাসার কথাটা বলবো। তারপর একদিন সে নিজে এসে বলল আমাকে ভালোবাসি। আমি অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ হাতের মুঠোয় পেয়ে গেছে আমি। কিন্তু আমার জন্মদিনের দিন কেক কাটার পর সকালের সামনে সে আমার মুখে বিশ্রীভাবে কেক লাগিয়ে দিয়ে বলে, আইনি নিজের মুখটা দেখতে। তার মতন সুন্দরী মেয়ের যোগ্য নাকি আমি নই। টাইম পাস করতে সে আমায় ভালোবাসা নিয়ে খেলেছে। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, সে বোঝেনি। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা করছিল আমার, তবুও ভালোবাসি তো পারিনি। চেষ্টা করেছি অনেক তাকে ফিরিয়ে আনার। আমি অনেক কেঁদেছি আদিবা। 4টা বছর এক ইউনিভার্সিটিতে পড়েছি আমরা। অনেক অপমান করতো সে আমাকে। আমি শুধু তাকে বোঝাতাম সে ভুল করছে, আর সেটা কেউ নাটক বলে আমাকে সকলের সামনে সে অপমান করত। রোজ রাতে তার কথা ভেবে আমার বিছানার বালিশ ভিজত আদিবা। আমার ভালোবাসার নাটক ছিল না। এত কিছুর পরও স্রষ্টার কাছে চাইতাম সে যেমনই হোক, যেন আমি তাকে পাই। জব পাবার সাথেই বাবা মায়ের কথায় বিয়ে করিনি। আমি চাইনি বাবা মাকে কষ্ট দিতে। আমার বউ অনেক ভালোবেসেছিল আমায়, কিন্তু আমি কখনো তাকে ভালোবাসতে পারিনি। আমার মনে যে আমার প্রথম প্রেম ছিল। বিয়ের 15 বছর পর আমি আমার বউয়ের কান্না শুনতে পাই, আর সেদিনই বুঝতে পারি আমি তাকে ভালোবেসেছি। ঠিক আমার প্রার্থনায় অন্য কেউ ছিল, তেমনই আমার স্ত্রীর প্রার্থনায় আমি ছিলাম। তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর আমাদের ভালোবাসার ফসল আমার মেয়ে তুলি। তুলি জন্ম নেওয়ার সাথে ওর মা মারা যায়। আমি আবার একা হয়ে যাই। বাবা মায়ের কথায় আর তুলির জেদেই বিয়েটা করতে রাজি হই আমি। কিন্তু আমি জানতাম না সেই মেয়েটার সাথে আমার বিয়ে হবে। তুলির মা মারা যাবার পর থেকে নিজের যত্ন নেওয়াই ভুলে গেছে আমি। বয়সের ছাপও পড়তে শুরু করেছে শরীরে। আস্তে করে নাম নিয়ে ছোট্ট করে বললাম আমি, আবির। সরি আবির। আমাকে বলতে তো আদিবা। মেয়েটাকে আমি এখনও ভালোবাসি। ও যেমনই হোক, এখন তো আমার স্ত্রী। আমিও তোমাকে ভালোবেসেছিলাম আবির। তোমাকে ভালোবেসে আমি আমার পুরো জীবনটা যৌবনটা শেষ করে দিয়েছি, কিন্তু বিয়ে করিনি। এই তাকিয়েও দেখো আমার রূপ সেই যৌবন এখনো কিছু নেই। মাথার চুলও পাকতে শুরু করেছে। তুমি বিয়ে করেছো, একটা সন্তান আছে, আর আমি অপেক্ষা করতে করতে আজ আমার এই অবস্থা। সকলের কাছে আমি অহংকারী, কিন্তু সময়ের কাছে আমি বড় ক্লান্ত আবির। অভিনয় করেছি আমি বাবা মায়ের সাথে, গোটা পৃথিবীর কাছে খুঁজেছি আমি তোমাকে অনেক, কোথাও পাইনি, কাউকে বলতে পারিনি। তোমাকে কষ্ট দিতে দিতে কিভাবে যে তোমার প্রতি মায়া তৈরি হলো মনের মধ্যে, তা বুঝতেই পারলাম না। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে আমি, পাগলের মতো সবখানে খুঁজছিলাম। বেশি খারাপ আমার তখন লাগতো যখন তোমাকে করা অপমানগুলো মনে পড়তো। তবু আমার প্রার্থনায় থাকতো তুমি যেখানেই থাকো তুমি সুখী হও। তোমার বিয়ে হোক, আমাকে ভুলে যাও তুমি। আমি তোমার জন্য প্রাপ্য নই। বিশ্বাস হচ্ছে না আমার কথা? হবে কি করে? এতটা অন্যায় করেছি আমি তোমার সাথে, তারপর তো আমাকে ক্ষমা না করারই কথা। ঠিক আছে, কাল সকাল হলে আমি বাবার কাছে চলে যাব। তুমি খুব ভালো,
এত ভালো একজন মানুষের স্ত্রী হবার যোগ্য নই আমি। বাকিটা জীবন দূর থেকে তোমাকে ভালোবেসে কাটিয়ে দেব। তবে আমার দুর্ভাগ্য একটাই, যাকে এত ভালোবাসলাম, যার জন্য এতগুলো বছর ধরে অপেক্ষা করলাম, তাকে পাবো না জেনেও সে আজ আমারই স্বামী। মাথায় পাগড়ি, চোখে চশমা, পেছনে লুকিয়ে থাকা মানুষটা যে সেই মানুষটা হবে আমি বুঝতে পারিনি। আজ আমি চাইলেও হয়তো এই মানুষটাকে আমাকে ক্ষমা করবে না, আমাকে একটু ভালোবাসবে না। চুপ কর আদিবা, আমাকে আর দুর্বল করে দিও না। কষ্ট হচ্ছে আমার এই কথাগুলো শুনে। তুমি আবার অভিনয় করছো, তাই না? এমন কেন করো তুমি? কাউকে কষ্ট দিয়ে তুমি কিভাবে সুখী হও? আমার কথা তোমার কাছে অভিনয় লাগছে? আমার কষ্ট তোমাকে আঘাত করছে না? কই, আমি তো তোমার কষ্টগুলো অনুভব করি আবির। তুমি কি বুঝতে পারছো না আজ আমি সত্যি বলছি? ভালোবাসি তোমাকে। 4টা বছর তোমাকে আমি ভালোবাসার মানে বুঝিয়েছি। কখনো বুঝেছো তুমি? শেষ দিনটা পর্যন্ত তুমি আমায় অপমান আর কষ্ট দিয়েছ। আর আজ আমার একটা ছোট্ট মেয়ে আছে। তোমাকে নিজের মা মনে করে ওকে একটু ভালোবাসা দিও যদি কখনো আমাকে ভালোবেসে থাকো। এটা সত্যি তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন, কারণ আজও ঠিক আগের মতোই ভালোবাসি তোমায় আমি। কিন্তু তুমি বাসো না, তোমার ভিতরে শুধুই অভিনয় আছে। আবারও চলে যেতে চাই, তাই না? এই জন্যই সব করেছ। হ্যাঁ, চলেই যাব। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে চলে যাব। তবে একা যাব না, তোমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব। আমি আর তোমার জন্য একাকিত্ব জীবন কাটাতে পারবো না। হাদিবা, এবার তুমি চুপ করো। তুলির নাম ধরে কয়েকবার ডাক দিলাম আমি। তুলি, তুলি কোথায় তুমি? তুলি আমার ডাক শোনা মাত্রই ছুটে এলো। ওকে কোলে তুলে নিয়ে বললাম আমি, আচ্ছা তুলি, আমি কি খুব খারাপ? তুলি একটু চুপ থেকে ভেবে বলল, না তো নতুন মা, তোমাকে কি কেউ খারাপ বলেছে? যে খারাপ বলেছে সে হয়তো জানে না তুমি কত ভালো, তাই বলেছে। তুলি তোমার বাবাই মনে করে আমি খুব খারাপ, খুব পচা? না না নতুন মা, তুমি অনেক ভালো। আমার এখানে ভালো লাগছে না, বাবার কাছে গিয়ে কিছুদিন থাকবো, তুমি কি আমার সাথে যাবে? তুলি কিছুক্ষণ ভেবে বলল, বাবাও যাবে আমাদের সাথে? না, তোমার বাবাই কত বিজি মানুষ, আমাদের জন্য সময় নেই। যাও, তোমার সুন্দর সুন্দর জামা কাপড়গুলো নিয়ে এসো, আমি গুছিয়ে দিই। ঠিক আছে। তুলি চলে গেলে আবির আমাকে নাম ধরে ডাকলো, আদিবা। আমি আবিরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললাম, আর ডেকো না আমাকে। কখন আবির? আমি তুলির রুমে যাচ্ছি, ওখানে ঘুমিয়ে পড়ব। আর যদি কখন আমাকে বিশ্বাস হয় তখনই কাছে এসো। তুলিকে আমার সাথে নিয়ে যাব কাল। মেয়ে নাও তোমার, ওর টানে তুমি আমার বাড়িতে যাবে আর ওকে দেখে আসবে। আমি চলে আসতে যাব, আবির আমার হাতটা ঘুরিয়ে ধরে বলে উঠল, তুমি ভাবলে কি করে আমার মেয়েকে নিয়ে তোমায় যেতে দেব? কথাটা বলে আবির আমার হাতটা ছেড়ে দিল। তখন আমি বললাম, ও দেবে না, তাই না? কি করবো বলো তো? আমার তো বাবা ছাড়া কেউ নেই। বাবার কিছু হয়ে গেলে কাকে নিয়ে থাকবো আমি? তোমার পরিবারে এত মানুষ, তুমি কি পারবে না সবাইকে নিয়ে থাকতে? তুলিকে আমায় দিয়ে দাও না আবির। না, ঠিক আছে, ঘুমাও। তুমি কোথায় যাচ্ছ? তুলির রুমে। তুলির রুমে যাওয়ার সময় আমি নিজের লাগেজটা সাথে করে নিয়ে আসলাম। আবিরকে বলে আসলাম কাল সকালে সত্যি সত্যি আমি চলে যাব। এদিকে আজ রাতে ঘুমিয়ে আসছেন একদম। আতশত না ভেবে দুটো ঘুমের ওষুধ খেয়ে তুলিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম আমি। ঘুম যখন ভাঙলো আমার, নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। চোখ উল্টিয়ে দেখতে পেলাম বাবা আমার মাথার কাছে খুব রাগী দৃষ্টিতে বসে আছেন, আর আবির আমার থেকে খানিকটা দূরে। আমি উঠে বসে কিছু বলতে যাব, বাবা আমাকে বলে উঠলেন, আমরাই ভুল। তোর ভালো করতে গিয়ে একটা পরিবারের তোর মতন একটা বদমেজাজি মেয়েকে সর্পে দিয়েছি। নিজের ভালো কখনোই বুঝবি না। কথাটা বলে মুখ ফিরিয়ে নিলেন আমার দিক থেকে বাবা। আবির আমার পাশে এসে বসে ছলছল চোখে বলল, কাল রাতে তোমার কথাগুলো শুনে আরেকটা বার তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি এখনো সেই নোংরা খেলাটাই খেললে। এভাবে আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোমার? তুমি জানো তোমাকে আমি এখনো ভালোবাসি, আর তাই আমার দুর্বল জায়গাটাতে আঘাত করো বারবার, নিজে জিতবে বলে। আবিরের কথার কোনো অর্থ বুঝতে পারলাম না আমি। আবিরের কাছে আমি জানতে চাইলাম, কি বলছে এসব? আমি কিছুই বুঝতে পারছি না। হসপিটালে আমি কিভাবে আসলাম আবির? আবির উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে বলল, নাটক বন্ধ কর আদিবা, কিছু বুঝতে পারছো না তাই না? সকালে যখন তোমার মাথার কাছে ঘুমের ওষুধের পাতাটা দেখতে পেলাম আমি, কি অবস্থা হয়েছিল আমার বুঝতে পারছো? ভেবেছিলাম এবার হয়তো তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম, কিন্তু না, তোমাকে তো জিততে হবে। মন ভাঙার খেলার কত খেলবে আদিবা? হসপিটালে না আনলে আমরা তো জানতেই পারতাম না তুমি 2টা ঘুমের ওষুধ খেয়েছ। বাকি ওষুধগুলো নিশ্চয়ই ফেলে দিয়েছ।
আবিরের কথাগুলো শুনে এতক্ষণে বুঝলাম কি করেছি আমি, কিন্তু সামান্য একটা বিষয়কে এত বড় করে দেখার কি আছে? আবিরকে বললাম আমি, সামান্য একটা বিষয়, রাতে ঘুম না আসলে মাঝে মাঝে ওষুধ খাই আমি। কাল রাতে তোমার কথা ভেবেই ঘুম হচ্ছিল না ভেবে আমি অনেক টেনশনে ছিলাম, তাই 2টা খেয়েছি ওষুধ। ভুল করেছি আমি? এটাও নাটক মনে হলো তোমার? আচ্ছা আবির, সবসময় তুমি সত্য বলো তাই না? এতই বলো ভালোবাসো আমি কষ্ট দিই তোমায়, তুমি কি কষ্ট দাও না আমায়? আমার এতগুলো বছরের কষ্ট সব একান্তই আমার, তুমি দেখোনি তাই ওগুলো মিথ্যা। আমার থেকে সুখী তো তুমি হয়েছ, বিয়ে করেছে, একটা মেয়েও হয়েছে তোমার। আর আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমাকে ভালোবাসতে বাসতে আমার মাথার চুলও পাকিয়ে ফেলেছি। সবার কাছে আমি অহংকারী বদমেজাজি, আর কাউকে কিছু বোঝানোর নেই আমার। তোমরা যা ভাবতে হয় ভাবো। বাবাকে বললাম তোমাকেও কিছু বোঝাতে চাই না আমি, আবিরের সাথে তুমিও আমাকে ভুল বুঝেছ, তাই আর বললেও তোমাদের কারো কাছে যাব না আমি। কষ্ট দিয়েছ তোমার আমাকে, এখন আবিরের মতো তুমিও বলো বাবা এটা আমার নাটক। কাউকে আর কিছু বলার প্রয়োজন মনে করি না আমি, যতটুকু বোঝানোর বলার তা হয়ে গেছে। উঠে দাঁড়ালাম আমি, দুজনকে একটা বার ভালোভাবে দেখে নিয়ে হসপিটাল থেকে মুহূর্তে ছুটে বেরিয়ে আসলাম, আর তাকালাম না পিছনে ঘুরে। হসপিটালের সামনে তুলিকে দেখতে পেলাম আবিরের 3 ভাতিজার সাথে আইসক্রিম খাচ্ছে। আমাকে দেখে কাছে এসে বলল, আইসক্রিম খাবা নতুন মা? আমি হালকা মাথা ঝেঁকিয়ে কেঁদে উঠলাম। নিচেও একবার তুলিকে জড়িয়ে ধরে ওর সারা মুখে চুমু দিয়ে গালটা ধরে বললাম, আমি কি খুব খারাপ তুলি? এত জঘন্য আর বদমেজাজি যে আমাকে বিশ্বাস করা যায় না। তুলি ওর আইসক্রিম ভেজা ঠান্ডা হাতে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কেতো না নতুন মা, তুমি অনেক ভালো। পেছনে থেকে আবিরের কণ্ঠ শুনতে পেয়ে তুলিকে ছেড়ে দিলাম। আবির আমার হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। আমাকে কিছু বলতে যাবে আমি ওর থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, একদম ছবি না আমাকে, ভালোবাসনি আমাকে কখনো, সত্যিকারের ভালো আমিই বেসেছি তোমাকে। বিয়ে কেন করলে আমাকে তুমি আবির? বেশ ভালোই তো ছিলাম, দূরে থেকে যতটা না কষ্ট পেয়েছি তোমাকে ভেবে, কাছে এসে তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিয়েছ আমাকে তুমি। নিজেকে খুব মহান মনে করো তাই না? হ্যাঁ, আমি খারাপ, তাই খারাপ হয়ে থাকি। আসল কথা কি সেটাও জানি, তুমি আর আমাকে ভালোবাসো না। তুলির জন্য আমাকে তোমার প্রয়োজন, তুলি ভালোবাসে আমায়। আদিবা চুপ কর আবির, আর কিচ্ছু বলো না। কাল রাত থেকে অনেক কষ্ট দিচ্ছ আমায় তুমি। আমার কথা শেষ না হতে আচমকা আবির আমার মাথাটা জাপটে ধরল নিজের বুকের মাঝে। আমি নিথর হয়ে আছি, 2 চোখ বেয়ে পানি পড়ছে, কোনো কথা বলছি না, আবিরকে স্পর্শ করিনি আমি। আমাকে ছেড়ে দিতেই আমি নিজের মুখটা ঘুরিয়ে নিলাম। আবির আমার থুতনিটা ধরে নিজের দিকে মুখটা ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, সরি। কিসের জন্য? তোমাকে কষ্ট দেওয়ার জন্য, ভুল বোঝার জন্য। আমি আবিরের শার্টের কলারটা হাতের আঙ্গুলে পেঁচিয়ে টেনে ধরে বললাম, আমাকে বিশ্বাস করো না, ভালোবাসো না সে আগের মতন। আবির হালকা মাথা নাড়িয়ে বলল, বাসবো, একটা সুযোগ দাও আমাকে। দেব বলে আবিরকে জড়িয়ে ধরলাম। আর এই মুহূর্ত থেকে আবিরের মেয়ে আর ওর এত বড় সংসার সব আমার হয়ে গেল। সত্যি নিয়তি আজ আমার সাথে, তাই আবার একবার সুযোগ পেয়েছি। নিয়তিতে না থাকলে দুজন ভালোবাসার মানুষ এত বছর পর মিলিত হতে পারতো না। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, সময় ভেদে ফিরে আসে। আল্লাহ হাফেজ।